বিগত সরকারের মতো তারা যখন চেতনা বিক্রি করে খেয়েছে, কথায় কথায় জামাত বিএনপি একটা বুলি হয়েছে, আমাদের তথাকথিত কিছু সুশীল আছে, তাদেরও ধারণা ছিল ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের পায়ে তেল মারবে। কেন এদেশের ওলামায়ে কেরাম, কেন এদেশের ইসলামী রাষ্ট্রগুলো তাদেরকে আহ্বান করলো, তাদেরকে কেন ডাকলো, এটা নিয়ে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়েছে। ছাত্ররা কখনো এটা বলে না ছাত্র আন্দোলন, তারা একটা বলে ছাত্র জনতা। ছাত্র জনতা এই শব্দটা তারা ব্যবহার করে, তার মানে হচ্ছে এই আন্দোলনের সাথে নেতৃস্থানীয় ছিল ছাত্ররা, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তার সাথে রিক্সাওয়ালা থেকে শুরু করে নিয়ে শ্রমিক পর্যন্ত, মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। রাষ্ট্র যখন সংস্কার চলতেছে, এখন রাষ্ট্রের সংবিধান নিয়ে কাজ চলবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলবে। এখনই আওয়াজ সঙ্গীতের পরিবর্তন সংযোজন বিয়োজন নিয়ে কারো যদি পক্ষে না হয় সে তার পক্ষে বলবে না। ইসলাম নিয়ে বিশুদ্ধার, সে আলেম ওলামা নিয়ে বিশুদ্ধার, 14 গোষ্ঠী উদ্ধার করতে ছাড়লো না, তার ভিতরে যত জিঘাংসা এবং যত বিশুদ্ধার ছিল ইসলামের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি, সেটা এখানে ছেড়েছে। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে এর ম্যাক্সিমাম দলগুলোই হচ্ছে ভারতের উচ্ছিষ্ট ভোগ করে তারা ক্ষমতায় যেতে চায়। এজন্য যখন হিন্দুদের ইস্যু আসে, ভারতের কোনো ইস্যু আসে, তখনই তাদের মুখে কলু পাটে। কেন? দাদা বাবুরা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ক্ষমতার সিঁড়ি অনেক দূর হয়ে যাবে। এজন্য যখনই দাদা বাবুদের কথা, হিন্দুদের কোনো ইস্যু আসবে, ভারতের সাথে সংশ্লিষ্ট কোনো ইস্যু আসবে, তখন দেখবেন রাজনীতিবিদ হোক আর যেই হোক, তখন দেশপ্রেমের যে ভারত প্রেম তাদের মুখে উপচে পড়বে। তখন আর দেখবেন না যে দেশের স্বার্থে, দেশের সংবিধানের সাথে কথা বলছে। এখন দেশ পরিবর্তন হচ্ছে, যে কেউ সে কথা বলতেই পারে, আমি আমার মতামত দিব। সুতরাং এটাকে খণ্ডন করতে গিয়ে ওলামায়ে কেরামের ব্যাপারে বিশুদ্ধার করা, এটা তো সেই ফ্যাসিস্ট সরকারের সেই মুখপাত্র। বিগত সরকার সেটাই করেছে। যারা আমার বাক স্বাধীনতায় তারা হরণ করতে চেয়েছে, টুটি চেপে ধরতে চেয়েছে। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা দিতে পারে, কিন্তু আফসারি সাহেবের প্রতি আফসোস, তিনি এখানে কথা বলতে আসলেন জাতিসংঘ নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে, কিন্তু সেটা না বলে তিনি চলে গেলেন কোথায় চলে গেলেন, সঙ্গীত নিয়ে বললেন কথা। সঙ্গীত, যেই সঙ্গীত, ইসলামের কনসেপ্টটাকে ক্লিয়ার থাকতে হবে। হক্কানি ওলামায়ে কেরাম কি বলেছেন? বাদ্যযন্ত্র এটা হারাম, বিলকুল হারাম, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সঙ্গীতের ব্যাপারে যদি সেই সঙ্গীতের মধ্যে শিরিক না থাকে, সঙ্গীতের মধ্যে অশ্লীলতা না থাকে, তাহলে সেই সঙ্গীত গাওয়া যাবে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখানে এক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, তারা কাউকে দোষারোপ করতে, কাউকে বিশুদ্ধার করতে খুব মজা পায়। এজন্য খুঁজে খুঁজে ছিদ্রান্বেষণ করে, কোথায় কার পিছনে কি ছিদ্র আছে, কোথায় কি আছে। আফসোস হলো যে জাজর যেটা দিয়ে মুড়ি তৈরি করে, তার পিছনে যে অনেকগুলো ছিদ্র, সেটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে সুজকে ডেকে বলে, আহারে তোমার পিছনে ছিদ্র। উনি বললেন যে ভিন্ন মত। আরে ভাই, আপনি এত একমত হলে আপনি ভিন্ন দল করলেন কেন? আপনি অন্য দলের সাথে থাকতে পারলেন না? আপনি নিজেই তো একটা দল করলেন, যে যেই দলের অনুসারীর চেয়ে তার নেতাকর্মী বেশি। আপনি কেন ভিন্ন ভিন্ন মতের কথা বললেন? যে এখানে এক এক হুজুর এক এক মত, আমি তো বলতে পারি যে এক এক 12 জন মানুষের 13টা রাজনৈতিক দল। আপনি কেন রাজনৈতিক দল করতে গেলেন? আপনিও তো বড় দলের সাথে থাকতে পারতেন। তার মানে আপনার মতের ভিন্নতা এখানে আছে। আপনি বললেন যে সুদখোর বলেছে, তারপরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ অবশ্যই করবে, রাষ্ট্রপ্রধান থাকলে, রাষ্ট্রে দেশে বসবাস করে, তার সাথে সাক্ষাৎ করবে না? সে যদি আহ্বান করে, সে কি বলেছে যে সুদ হারাম না এখন হালাল হয়ে গিয়েছে? কোন আলেম কি এটা বলেছে যে সুদ হারাম ছিল এখন হালাল হয়েছে? আমাদেরকে কথা বলতে হলে টু দা পয়েন্টে বলতে হবে, যৌক্তিক ভিত্তিক বলতে হবে। কাউকে ব্লেম করতে গেলে, কাউকে দোষারোপ করতে গেলেও একটা ন্যূনতম পক্ষে একটা লজিক থাকা দরকার। কোন আলেম কি আজ পর্যন্ত বলেছে যে সুদ হালাল? কেউ বলে নাই। সুদ হারামের জায়গায় আছে। এখন রাষ্ট্রপ্রধান হিসেবে যদি কেউ আহ্বান জানায়, সে তার সাথে সাক্ষাৎ করতে যাবে না? নাকি আসলে এই জায়গার সমস্যা না? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো ওনারা ভেবেছিলেন যে বিগত সরকারের মতো তারা যখন চেতনা বিক্রি করে খেয়েছে, কথায় কথায় জামাত বিএনপি একটা বুলি হয়েছে, আমাদের তথাকথিত কিছু সুশীল আছে, তাদেরও ধারণা ছিল ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের পায়ে তেল মারবে। কেন এদেশের ওলামায়ে কেরাম, কেন এদেশের ইসলামী রাষ্ট্রগুলো তাদেরকে আহ্বান করলো, তাদেরকে কেন ডাকলো, এটা নিয়ে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়েছে। এই জন্য তাদের এত ইসলামের প্রতি এত বিশুদ্ধার, এত কিছু। উনি বললেন যে জামাত কখনো অমুক দলের সাথে করেছে, তমুক দলের সাথে করেছে, এটা বললেন, ওটা বললেন। উনি এরপরে আলেমদেরও বিশুদ্ধার করলেন, এবং কথায় কথায় উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত টানেন। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছে, ইহুদিদের সাথে চুক্তি করেছে, এটা আপনার জানা থাকা দরকার। ইসলামের স্বার্থে করেছে, ইহুদিদের সাথে করেছে, পৌত্তলিকদের সাথে পর্যন্ত করেছে। তাহলে ইসলামের কোন দল, সে তার স্বার্থে, সে ইসলামের স্বার্থে, সে তার রাজনৈতিক স্বার্থে সে যদি অন্য দল করে, তাহলে আপনি কথায় কথায় টেনে নিয়ে আসেন। আপনি বললেন মাদ্রাসা, আজকে অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা, তার মানে কি মাদ্রাসা বেশি দেখলে আপনার অ্যালার্জি শুরু হয়, তাই না? স্কুল চোখে পড়ে না? স্কুলের ভিতরে ডিভাইড নাই, স্কুলের মধ্যে বিভাজন নাই,
বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, ব্রিটিশ ব্রিটিশদের অধীনে আছে, অমুকদের অধীনে আছে, বিভাজন নাই কোথায়? শিক্ষা ব্যবস্থা, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা, এক জায়গায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। সুতরাং এইখানে দেখলে আপনারা তো জলে কেন? আপনি বললেন যে অনেক মানুষ আছে খ্রিস্টানরা বিদেশ থেকে এসে আপনার পার্বত্য চট্টগ্রামে যায়। আপনি কোন আলেমকে দেখেন নাই। আপনি মুসলমান না? আপনার দায়িত্ব নেই। আপনি কয়দিন গিয়েছেন? আপনি আবার দাবি করেন যে আপনি মুসলিম। তা মুসলিম হলে আপনার উপর দায়িত্ব বর্তায় না? আপনি যদি আলেমদের না দেখেন সেটা আপনার চোখের সমস্যা, আপনার চোখের চিকিৎসা করান। আপনার চোখে সমস্যা আছে যে আপনি দেখেন নাই কোন আলেম ওখানে গিয়েছে। কেমনে দেখবেন আপনি? সেই চোখ তো আপনার নাই। চোখে তো আপনি পড়েছেন রঙিন চশমা, সুশীলের চশমা। তাহলে তো আপনি দেখতে পারবেন না। আপনি দেখেন নাই সেটা আপনার ব্যর্থতা। কিন্তু সেই দায়ভার আপনি চাপিয়ে দিলেন আলেমদের উপরে যে আলেমরা যায় না। আলেমরা যায় কি যায় না সেটা আলেমদের সাথে আপনাকে মিশতে হবে। সেটা পার্বত্য চট্টগ্রামে যেতে হবে। পার্বত্য চট্টগ্রামের মসজিদগুলো কেমনে হচ্ছে? মুসলমান মানুষ কেমনে হচ্ছে? ওখানে ফেরেশতারা এসে দাওয়াত দেয় না। ওখানে উলামায়ে কেরাম যায়। সুতরাং আমাদেরকে কথা বলতে হলে আমি মনে করি যে মুখে একটু লাগাম দিয়ে আমাদের কথা বলা উচিত। সমালোচনা করারও একটা আর্ট থাকা দরকার, একটা শিল্প থাকা দরকার। যে আমি আসলাম জাতীয় সংগীত বলার কথা বলতে। আপনি আপনার মত দেন, আমি আমার মত দিই। আমার মত যেটা আছে আমি লজিক দিয়েছি। আপনার যদি সামর্থ্য থাকে আমার লজিক গুলো আপনি খণ্ডন করেন। আমি যেই লজিকে বলেছি যে এই যুক্তির কারণে, এই যুক্তির ভিত্তিতে এটা বাংলাদেশের সংবিধান, এটা জাতীয় সংগীত হতে পারে না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি এটাকে কাউন্টার দিন, এটা খণ্ডন করেন। যে না এই যুক্তিতে এটা সংগীত হতে পারে। এটা ছিল একটা আলোচনা। সেটা না করে আপনি চলে গেলেন ইসলামের এইখানে, এখানে এক ঠোক, ওখানে এক ঠোক, এরপরে কোথায় আলেম, কোথায় জামাত ইসলাম, কোথায় কে কার সাথে সন্ধি করলো? আরে ভাই এটা কি আমার টপিক নাকি? এটা তো আমার আলোচ্য বিষয় না। এজন্য আমি মনে করি যে কথা বলতে হবে, টু দা পয়েন্টে কথা বলতে হবে। সমালোচনা করতে হলে তার একটা আর্ট থাকতে হবে। যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই, সেটার দায়ভারও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। রাষ্ট্র যখন সংস্কার চলতেছে, এখন রাষ্ট্রের সংবিধান নিয়ে কাজ চলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলবে। এখনই আওয়াজ তোলার সময়। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এটার সাথে প্রচন্ডভাবে আমি দ্বিমত পোষণ করি যে এমন কিছু না করা যাতে সরকার বিব্রত বোধ করে অথবা সরকারের যে মূল কাজ আছে সেই জায়গাগুলো সে কাজ করতে পারে না, ব্যাহত হয়। এদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। কিন্তু আমি কথা বললেই আরে ভাই এটা বলার সময় নাই। তার মানে কি? এটা আমি যেহেতু এর দ্বিমত পোষণ করেছি, এটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই। আরো ১০ বছর, আরো ২০ বছর। এটা তো করতে ৫৩ বছর চলে গিয়েছে। আর ছাত্ররা তো একা দেশ স্বাধীন করে নাই। ছাত্ররা তারা সামনে ছিল। এখানে শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করে নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাত্ররা কখনো এটা বলে না ছাত্রদের আন্দোলন। তারা একটা বলে ছাত্র জনতা। ছাত্র জনতা এই শব্দটা তারা ব্যবহার করে। তার মানে হচ্ছে এই আন্দোলনের সাথে নেতৃস্থানে ছিল ছাত্ররা। কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তার সাথে রিকশাওয়ালা থেকে শুরু করে নিয়ে শ্রমিক পর্যন্ত, মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। সুতরাং এই ক্যাডিট লাস্ট পর্যায়ে চূড়ান্ত সফলতার ক্যাডিট আপামর সাধারণ জনগণেরও আছে। শুধুমাত্র আমি একটা বিশেষ শ্রেণীর সিম্পেথি পাওয়ার জন্য তার গুণগান গাবো আর তাদের বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়ার জন্য আমি কোনো আমি আমি তার গুণগান গাবো, বাকিটা আমি ভুলে যাব। আমি মনে করি এটা একটা স্বার্থবাদী কথা। সুতরাং এ ধরনের ভুলে গিয়ে আমাদের টু দা পয়েন্টে কথা বলা উচিত এবং বিষয় ভিত্তিক আমাদের কথা বলা উচিত।